চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক এস.এম. মাসুদ রানা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে তো বইমেলা বেশ জমে উঠেছে এবং বলতে বলতে আসলে আমাদের 21শে ফেব্রুয়ারি, অমর 21শে ফেব্রুয়ারি চলে এসেছে। সো এই 21শে বইমেলায় আপনার লেখা একটি বই এসেছে, সেই বইটি সম্পর্কে একটু জানতে চাই, বইয়ের তাৎপর্য এবং যেহেতু আমাদের লাস্ট গণ অভ্যুত্থানের পর আপনার একটি বই এবং এটি একটি মাত্র উপন্যাস যেটি আসলে বেশ সাড়া ফেলেছে, সো সেই সম্পর্কে একটু জানতে চাই। জুলাই বিপ্লব নিয়ে এটাই প্রথম একটা উপন্যাস আমার লেখা, মানচিত্রে কান্না। বইটি আপনার বাস্তব প্রেক্ষাপট নিয়ে কাজ করা হয়েছে, আমি লিখেছি। আমরা আসলে ঢাকা শহরের যে জুলাই বিপ্লবটা দেখেছি রাজপথে, কিন্তু ঢাকার বাহিরে ছোট ছোট জেলা শহরগুলোতে কিভাবে ছাত্ররা রাজপথে ছিল সেটার উপরেই আমি লিখেছি। এবং জুলাই বিপ্লবে যে কয়েকজন বিভাগীয় শহর পর্যায়ে জেলা শহরে মারা গিয়েছিল তাদের জীবনটা আমি এখানে তুলে ধরেছি। সবার মাঝে কিন্তু একটা বিষয় থাকে কিছু বিষয় নিয়ে জানার। আপনার বইটাকে আপনি যেভাবে লিখেছেন, যেভাবে সাজিয়েছেন, বিশেষত্বটা আসলে কি, আসলে যারা পাঠক রয়েছেন তারা কিভাবে এটাকে পাবে এবং তাদের মনে আসলে কিভাবে দাগ কেটে যাবে? আমার এই বইটার মধ্যে বেশ কয়েকটা দিক তুলে ধরেছি আমি, কয়েকটা সাইড। যেমন আপনার জুলাই বিপ্লবের পাশাপাশি আমাদের দেশে যারা অর্থ পাচার করে লন্ডনে বেগমপাড়ায় থাকছে, তাদের স্ত্রী সন্তানদের জন্য সুখের জীবন আয়েশ করছে, সেই অর্থ পাচার যদি না করে আমাদের দেশে যদি শিল্প কারখানা গড়ে উঠত, তাহলে আমাদের দেশে এত বেকারত্ব সংখ্যা বৃদ্ধি পেত না এবং বেকার ছেলেমেয়েরা এখানে চাকরি পেত। আমি সেটা তুলে ধরেছি। বেগমপাড়া যারা অর্থ পাচার করে দেশের সম্পদ পাচার করছে, দেশের অর্থ পাচার করছে, তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমার এই বইটার মধ্যে একজন শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা শিক্ষিত বেকার যুবক কিভাবে হাহাকার, একটা চাকরির জন্য না পারছে তার পরিবারকে কিছু দিতে, বৃদ্ধ বাবা মাকে কিছু দিতে, সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আমার এই বইটার মধ্যে। এবং এই বইটি থেকে যারা তরুণ প্রজন্ম রয়েছেন, যারা হয়তো বা অনেকেই অংশগ্রহণ করেছিলেন গণ অভ্যুত্থানে, আবার অনেকে হয়তো বা ছোট বয়স থাকার কারণে অনেকে অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য আসলে কি ধরনের মেসেজ আপনি দেওয়ার চেষ্টা করেছেন এই বইটি থেকে? আমি এই বইটার মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যদি আমরা যারা তরুণরা আছে এই প্রজন্মের, আমরা যদি চিন্তা করি প্রতিদিন আমাদের দেশের জন্য একটি করে হলেও যদি ভালো কাজ করতে পারি আমার এই বইটার মাধ্যমে, আমি এই মেসেজ, তাহলে আমার দেশটা, আমি মনে করি যে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমাদের সোনার বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন। আপনার বইটি আসলে কোন স্টল থেকে তারা সংগ্রহ করতে পারে? বইমেলায় গেলে কোথায় পাওয়া যাবে? আমার বইটি অমর 21শে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যানে, মুক্তদেশ প্রকাশনে 705 এবং 706 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে অর্ডার করতে পারে। টাকা পাচার একটু কথা বললেন, এই ব্যাপারগুলো আপনি যেভাবে অবজারভেশন থেকে এইগুলো লিখেছেন, আসলে আগামীতে সেটির কোনো সলিউশন বা আসলে সেটি না হলে বা আসলে কোনভাবে আমরা আমাদের দেশকে গড়তে পারি, যেভাবে আমরা চাইবো একটা সুষ্ঠু সুন্দর দেশ, সেইভাবেরও কোনো কিছু কি তুলে ধরেছেন কিনা, বা আসলে কোনো মেসেজ এরকম দিয়েছেন কিনা, বা আগামীতে এরকম কোনো বই আপনার কাছ থেকে পাচ্ছি কিনা? আমি এই বইটার মধ্যেই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন ওনারা যদি একটা ভালো একটা আইন করেন, যারা দেশের অর্থ পাচার করবে তাদের জন্য হয় কঠোর শাস্তি যদি হয়, তাহলে আমার মনে হয় যে দেশের অর্থ পাচার হবে না। লেখালেখির যাত্রাটা শুরু হয়েছে কবে থেকে? এটা আমার স্কুল জীবন থেকে। আচ্ছা, সেটা আমার বাবার অনুপ্রেরণায় স্কুল জীবন থেকে আমার লেখালেখি যাত্রা, এবং স্কুল জীবনে আমার প্রথম বই বের হয়েছিল আচ্ছা, অমর 21শে গ্রন্থমেলায়। কি বই, বইয়ের নামটি এবং বইয়ের বিশেষত্বটা কি ছিল? সেটি একটি গামছা, একটি কবিতার বই, একটা কৃষকের গামছা নিয়ে আমার একটি কবিতার বই ছিল। আচ্ছা, সেটার উপরে। বাহ, ওই ছোট বয়সী থেকেই একটা লেখালেখির একটা আপনার আর্ট ছিল। সো এই পর্যন্ত আপনার 27টি বই বের হয়েছে। সো এই 27টি বইয়ের মধ্যে যদি বলি যে পাঠকদের মনে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে কোন বইটি, বা কোন বইটির মাধ্যমে যে এখন আপনার হয় না সব বইগুলোই কিন্তু আপনার কাছে অবশ্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই অন্যরকম মাধুর্য বহন করে, কিন্তু তারপরে একটু কিছু বিশেষ বই থাকে যেটার মাধ্যমে সবসময় আমরা আইডেন্টিফাই করতে পারি নিজেকে এবং নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, সেরকম কোনো বই আছে কিনা? হ্যাঁ, সেরকম আমার একটা বই ছিল 2012 সালে, এটা মুক্তদেশ থেকে প্রকাশিত হয়েছিল, ভূতের জন্মদিন। আচ্ছা, এই বইটি তখনকার সময়ে বাংলার মধ্যে খুব ভালো সাড়া ফেলেছিল এবং খুব জনপ্রিয় একটি বই ছিল আমার।
প্রত্যেক বাড়ি তো মেলাকে ঘিরে পাঠক এবং লেখকদের অনেক আগ্রহ থাকে, স্পেশালি যদি বলি লেখকদের একটা আলাদা ধরনের আকর্ষণ থাকে যে পাঠকের সাথে দেখা হবে, সেই সাথে প্রকাশনারও একটা বিষয় থাকে, সব মিলিয়ে কিন্তু একটা সময়, এবং সেই সময়টা যেন খুব কম, 28 দিন খুব তাড়াতাড়ি মনে হয় কেটে যায় লেখকদের জন্য, এবং পাঠকরা তো সবসময় মুখিয়ে থাকেন আসলে একটা ভালো বই তারা পিক করবেন, একটা জ্ঞান আহরণের মতো একটা বই তারা পিক করবেন। সেই জায়গা থেকে এই যে একটা মিলন মেলা ঘটে, সেখানে তো পজিটিভ নেগেটিভ অনেক দিক রয়েছে। আপনার কাছে কি কি দিক পজিটিভ লাগে, যদি বলি একটি পজিটিভ দিক বলবেন এবং একটি নেগেটিভ দিক বলবেন, তাহলে আপনি কোনটি বলবেন? আমার কাছে পজিটিভ দিকটা হচ্ছে যখন পাঠকদের সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে এবং কথা হচ্ছে, পাঠকদের যে মেসেজটা আমাদের দেয় চেষ্টা করি সেইভাবে কাজ করার, পরবর্তীতে আরো বেশি আসলে ওই ধরনের দেওয়া যায়, নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ার জন্য। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর নেগেটিভ দিক হচ্ছে আপনার কিছু বিতর্কিত লেখক তারা বিভিন্ন প্রচ্ছদের মাধ্যমে বিভিন্ন প্রচ্ছদ করে এখানে মেলায় আসে এবং মেলাতে বেশ অপ্রীতিকর কিছু ঘটনাও ঘটে প্রতি বছরই, সেটা আমার কাছে খুব খারাপ লাগে। এই দিকটা যদি বাংলা একাডেমি নজর দিত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এবং যারা আসলে পাঠক রয়েছে তাদের বিশ্রামেরও একটা বিষয় থাকে মনে হয়, একটু পরিবেশের, সে ব্যাপারে আপনার মতামত কি? এইবারে মেলা আমার কাছে খুব ভালো লেগেছে এবং বিশ্রামের জন্য বেশ ভালো জায়গা, অনেকটা ফাঁকা আছে এবং আমাদের লেখক আড্ডাটা অনেক বেশ বড় সড়ো হয়েছে। এটা খুব বেশ ভালো হয়েছে এবারে মেলাটা, আমার কাছে একটু অন্যরকম। সেই সাথে আপনি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন, স্বেচ্ছায় রক্তদান করেন আপনি, সো সেই এই উদ্যোগটা কিভাবে নেওয়া হয়েছে আপনার এবং কেন? এটা আমার আব্বা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন আপনার রক্তের খুব প্রয়োজন ছিল, ডায়ালিসিস করতে গেলে রক্তের লাগে। তখন অনেক দেখেছি, অনেককে নক করেছি, সবাই এসেছিল, তখন আমার নিজের কাছে একটা লেগেছিল। তারপর তো আব্বা চলে গেল। এরপর থেকে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কারো রক্তের প্রয়োজন হয় আমি চলে যাই, সেখানে ছুটে যাই রক্তদান করার জন্য। লেখালেখির পাশাপাশি আর কি কি কাজে নিয়োজিত আছেন? লেখালেখির পাশাপাশি আমি সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছি, একটা জাতীয় দৈনিকে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করি। এছাড়া আমার আর অন্য কোনো আর কৃষিকাজ আছে, এইটুকুই। বাহ, খুব ভালো। সো একটু আপনার কৃষির ব্যাপারে একটু জানতে চাই, যদিও এই আলোচনাটা আমরা খুবই কম করে থাকি, যে আমাদের কৃষি ক্ষেত্রেও কিন্তু উন্নয়ন হচ্ছে, সেই জায়গা থেকে উন্নয়নের মাত্রাটা কেমন, এবং আসলে কৃষকদের জন্য কিন্তু আমরা দিন শেষে খুব ভাবার সময়টা কমে পাই এবং তাদেরকে নিয়ে ভাবাও কিন্তু আমাদের কম হয়, কিন্তু তারা যে আসলে একটা খাদ্যের যোগান দেন এবং তাদের মাধ্যমে যে আমাদের রিজিকের একটা ব্যাপার থাকে, এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। তো তাদের উদ্দেশ্যে এবং তাদের জায়গা থেকে আপনার কি বলার আছে? সরকারের কাছে একটাই দাবি জানাবো, যেন কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। সেই ন্যায্য মূল্য তারা অনেক টাকায় এখানে বিনিয়োগ করে থাকে এবং দিন শেষে যখন যদি তারা ন্যায্য মূল্যটা, গ্রামের সেই মূল্যটা যদি তারা না পায়, তাহলে কিন্তু তারা সেই কৃষিকাজে তাদের মনে অনীহা চলে আসে। সেটা যদি ন্যায্য মূল্যটা চলে আসে তাহলে তারা আবার নতুন করে চাষাবাদ করার স্বপ্ন দেখে, যে এই বছর ভালো ফলন পেয়েছি, ভালো টাকা পেয়েছি, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে বেসিক্যালি কোন ধরনের লেখা লিখতে বেশি ভালো লাগে? আমি সবসময় বাস্তবধর্মী লিখতে আমার কাছে ভালো লাগে। যখন সমাজে বা দেশে যেটা হয় বাস্তব প্রেক্ষাপট নিয়ে কাজ করে আমি ভালো স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো আসলে আপনি উপস্থাপন করতে চান। আমার মাঝে ভয় ভীতি আমার মাঝে নাই। আপনি তো সাংবাদিক, সেক্ষেত্রে আপনার এমনিও ভয় ভীতি আমার নাই, যার কারণে আমি সবসময় চেষ্টা করি, অনেক হুমকি দামকির পরেও আমি চেষ্টা করি বাস্তব কিছু কথা তুলে ধরার জন্য, আমার পাঠকদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, জীবনে হুমকি তো পেয়েছেন অবশ্যই, হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর হুমকি কিভাবে পেয়েছেন, বা জীবনটাকে যখন পেয়েছেন, হয়তো না একটা সিচুয়েশন থাকে যখন আসলে মাথা কাজ করে না যে আসলে এটা হওয়ার পরে আমার কি হতে পারে, তো সেই জায়গা থেকে নিজেকে কিভাবে টার্নিং পয়েন্ট হিসেবে আপনি ঘুরিয়েছেন এবং নিজেকে দাঁড় করিয়েছেন যাতে করে আজকের এই জায়গাতে আপনি অবস্থান নিতে পেরেছেন? আমার মনে আছে আমি একটা ভেজা চোখ শিরোনামে একটা উপন্যাস ছিল আমার, এটা মুক্ত দেশ থেকে বের হয়েছিল। আচ্ছা, এই উপন্যাসে সমাজের কিছু মানুষ নামে অমানুষদের তুলে ধরার চেষ্টা করেছিলাম, যারা সমাজে কৃষকের জমি বিভিন্ন মাধ্যমে তারা নিয়ে থাকে, আত্মসাৎ করে থাকে, তাদেরকে নিয়ে লেখা ছিল বইটা আমার। সেই বইটা লেখার প্রকাশিত হওয়ার পর আমাকে হত্যার হুমকি এসেছিল, মেরে ফেলা হুমকি এসেছিল। তারপর আমি থানাতে একটা সাধারণ ডায়েরি করেছিলাম। তখনকার যিনি উপজেলা থানার ইনচার্জ ছিলেন, ভদ্রলোক খুব ভালো মানুষ ছিলেন, উনি বিষয়টা খুব আন্তরিকতার সাথে আমার বিষয়টা দেখেছিলেন। মেলা তো আসলে বলতে বলতে প্রায় শেষের দিকে চলে এসেছে, আর কিছুটা সময় আছে, এক সপ্তাহের মতো। সো এই সময়টাকে কিভাবে আপনি আসলে গ্র্যাব করতে চাচ্ছেন, পাঠকের সাথে আসলে কিভাবে নিজের যে কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছেন, কি করণীয় আছে বা কি করবেন? চেষ্টা করব স্টলে থাকার জন্য,
এবং লেখক আড্ডায় থাকার জন্য, পাঠকদের সাথে কথা বলার জন্য, পাঠকরা কী ধরনের লেখা চায় সেটা জানার জন্য, এবং পাঠকদের কথা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করি। আচ্ছা, যেহেতু আপনি সবসময় বাস্তবধর্মী বিষয়গুলো আসলে লিখতে পছন্দ করেন এবং সেই সাথে পাঠকদের মাঝে সবসময় সেটা পৌঁছানোর চেষ্টা করেন, সো স্বাভাবিকভাবে বেলার পরে হয়তো বা আপনার আবার গবেষণা শুরু হয়ে যাবে আসলে প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে। সো আপনার অবজারভেশনে আপনি আসলে কি ব্যাপার বা কোন ব্যাপারটা আসলে সবসময় রাখার চেষ্টা করেন, যেখান থেকে আপনি কিছু লেখা স্টার্ট করেন, আসলে কোন কোন বিষয়গুলো আপনাকে ভাবায় এবং আগামীতে নিজের কোন বইটি নিয়ে কিভাবে লিখতে চান? কোনো ব্যতিক্রমধর্মী বই আপনার কাছ থেকে পাবো নাকি বাস্তবধর্মী বইগুলোই আপনার কাছ থেকে পেয়ে আসবো? না, আমি বাস্তবধর্মী লেখার চেষ্টা করি। এই সমসাময়িক যে বিষয়গুলো চলে গেছে, এই কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটছে সেটার উপরে আমি চেষ্টা করতেছি, ওইটার উপর আমার মাথায় কাজ করতেছে, এবং মানুষের জীবন যেন ভালো থাকে, আমরা প্রত্যেক দিন শেষে যেন সবাই আমরা ভালো থাকতে পারি, দেশটা তো আমাদেরকেই গড়তে হবে, সেটার উপরে আমি কাজ করার চেষ্টা করি। আচ্ছা, পরিশেষে চাই আপনার হাতে একটু বইটা নিবেন এবং আমাদেরকে একটু বইটি দেখাবেন, যেহেতু আপনি বইটির লেখক এবং সেই সাথে আপনার হাতে বইটি আসলে সেইভাবেই মানায়। জি, ধন্যবাদ আপনাকে, কথা বলে খুব ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। আশা করছি আগামীতে আপনার আরও সুন্দর কিছু বই আমরা উপহার পাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।